আচ্ছা, আপনাদের এই সেমিস্টারে আমাদের যে টপিকস গুলো আছে, হ্যাঁ, এক নম্বরের টপিক আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ল্যাপ্লাস মেসেঞ্জারে দেখেন দিয়েছি গ্রুপে, হ্যাঁ, ল্যাপ্লাস ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। ল্যাপ্লাস মানে একজন সায়েন্টিস্টের নাম, হ্যাঁ, আর এই ট্রান্সফরমেশন মূলত এটা আর একটা ভালো নাম আছে ফাংশন, ল্যাপ্লাস ফাংশন আর কি। তো এইগুলো এইগুলো আপনাদের মূলত অ্যাপ্লিকেশন বেস ম্যাথ, যে এখন যে এই সেমিস্টারে যেগুলো করা হবে। তো এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাহায্যে আমরা কিভাবে জটিল জটিল ইকুয়েশন বা ডিফারেনশিয়াল ইকুয়েশন এগুলো সলভ করার জন্য মূলত এই একটা পদ্ধতি, টেকনিকের। তো এক নম্বরে আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, আর দুই নম্বরে আছে ফুরিয়ার সিরিজ। এই একজন সায়েন্টিস্টের নাম, FOU, ফুরিয়ার, ফুরিয়ার সিরিজ, SERIS, ফুরিয়ার সিরিজ। একজন সায়েন্টিস্টের নাম, আর সিরিজ মানে তো একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো এক নম্বরে গেল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, দুই নম্বরে আছে ফুরিয়ার সিরিজ। সিলেবাসে ফুরিয়ার সিরিজ আগে আছে, কিন্তু আমি আগে পড়াবো ল্যাপ্লাস। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, দুই নম্বরে ফুরিয়ার সিরিজ। আর তিন নম্বরে আছে আহ, তিন নম্বরে আছে সিরিজ সলিউশন, SERI, সিরিজের সলিউশন আর কি। সিরিজ সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। বড় বড় ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো যাদের মানে সহজে সলিউশন করা যায় না, সেগুলোকে সলিউশন করার জন্য একটা মেথড আর কি, এই সিরিজ সলিউশন মেথড। চার নম্বরে আছে স্পেশাল ফাংশন, স্পেশাল ফাংশন তো আমরা জানি বিভিন্ন প্রকারের। তো কিছু কিছু ফাংশন আছে বাস্তবে আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে, কিছু কিছু ওয়েল স্টেবলিশ বা ওয়েল নন ফাংশন আছে, হ্যাঁ? সেই ফাংশন গুলো সম্পর্কে আমরা একটু অ্যানালাইসিস করবো এই 4 নম্বর। আহ 5 নম্বরে একটা টপিক আছে, এটার নাম আছে হারমোনিক্স। হারমোনিক্স। তো এক নম্বরে আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, দুই নম্বরে ফুরিয়ার সিরিজ। এই দুইটা থেকে আমাদের আমাদের ফোকাস থাকবে এই দুইটা, হ্যাঁ, এক আর দুই। আর এইগুলো থেকে খুব বেশি প্রশ্ন হয় না বাস, এবং এটা এগুলো টপিকসও কম আছে, সিরিজ সলিউশন, স্পেশাল ফাংশন আর হারমোনিক্স। তো আমাদের ফোকাস থাকবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আর ফুরিয়ার সিরিজ, এই দুইটার উপর। এই বুঝতে পারছেন আমার কথা? হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। আমাদের ফোকাস থাকবে ল্যাপ্লাস আর ফুরিয়ার, হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আর ফুরিয়ার সিরিজ। আর 3 4 5 এই তিনটা আমরা পড়বো, এবং এখান থেকে কোশ্চেনও কম আসবে এখান থেকে, মানে ওরকম পড়ার কিছু নাই আর কি। স্পেশাল ফাংশন মানে কয়েকটা ফাংশন নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। হারমোনিক্স এটা একটা মানে এর ভিতরেও কয়েকটা ফাংশন আছে, সেগুলো আমরা আসলে কি ধরনের প্রপার্টিজ বহন করে সেই ফাংশন গুলো একটু জানবো। আর সিরিজ সলিউশন মানে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সিস্টেম আর কি, সলিউশন করার, এটা না সিরিজ সলিউশন। কিন্তু আমাদের ফোকাস থাকবে ল্যাপ্লাস আর ফুরিয়ারের উপর। তো আমরা শুরু থেকে শুরু করবো ল্যাপ্লাস দিয়ে আর কি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে। আচ্ছা, আমরা আদানটা হয়ে যাক, হ্যাঁ।
আচ্ছা, আমরা শুরু করি। দেখেন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, এটা দিয়ে আমরা শুরু করবো পেজ 1। আসলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কি এটা একটু আমরা দেখি। কোশ্চেনটা এরকম হতে পারে যে হোয়াট ইজ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, না ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আসলে কি, বা হোয়াট ইজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস রূপান্তর বাংলা যেটা বলা হয়। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ অ্যান ইন্টিগ্রাল ট্রান্সফর্ম। ইন্টিগ্রাল মানে এখানে কিন্তু ইন্টিগ্রেশন জড়িত। তারপরে ইট কনভার্টস মানে এটা রূপান্তর করে, মানে পরিবর্তন ঘটায় আর কি। কনভার্টস এই ফাংশন, একটা ফাংশনকে অফ রিয়েল ভেরিয়েবল টি, মানে বাস্তবে যে ভেরিয়েবল গুলো সম্পর্কে আমরা অবগত আছি, যেমন সময়, একটা এক্সাম্পল দিলাম, এই ধরনের ভেরিয়েবল গুলোকে টু এ ফাংশন অফ কমপ্লেক্স ভেরিয়েবলে কনভার্ট করা হয়। হ্যাঁ, তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাহায্যে তাহলে কি করা হয়, রিয়েল ভেরিয়েবল গুলোকে কমপ্লেক্স ভেরিয়েবলে কনভার্ট করা হয়। রূপান্তর দিয়ে বোঝা যাচ্ছে আর কি। তারপরে আছে ইট হ্যাজ মেনি অ্যাপ্লিকেশনস ইন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এর অনেক অ্যাপ্লিকেশন আছে আর কি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। দিস ট্রান্সফরমেশন ইজ ইউজ টু সলভ দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে এই ট্রান্সফরমেশনটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার জন্য ব্যবহার করা হয়। ইন সার্কিট সম্পর্কে তো আমরা জানি আর কি, সার্কিট রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে আর কি, উইথ বাউন্ডারি ভ্যালু প্রবলেম মানে কিছু কন্ডিশন দেওয়া থাকে একটা ইকুয়েশনের সাথে, যদি কিছু শর্ত দেওয়া থাকে সেই শর্তের উপরে যদি ইকুয়েশনটা সলিউশন করতে বলা হয় সেটার নাম আছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তো ওই ধরনের ইকুয়েশন গুলো এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের সাহায্যে সলিউশন করা হয়। ইন পার্টিকুলার মানে বিশেষ ক্ষেত্রে ইট ট্রান্সফর্ম ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনটু অ্যালজেব্রিক ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো মূলত কিছু কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে খুব জটিল, সহজে সলিউশন করা যায় না। তো ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলোকে স্যার কোন ফাংশনগুলো সলিউশন করা হয় এটা বুঝি নাই, আরেকবার একটু যদি বলবেন। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার যে কোন ফাংশনগুলো সলিউশন করা হয় স্যার এটা ল্যাপ্লাস দ্বারা, তো সেটা বুঝি নাই স্যার, এটা একটু বলেন। এই এই যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অথবা ডিফারেনশিয়াল ইকুয়েশন এই টাইপের আমাদের সার্কিট রিলেটেড যতগুলো অঙ্ক আছে, হ্যাঁ সার্কিট, বিশেষ করে সার্কিটের কথা যদি চিন্তা করি, সব কিন্তু এরকম এই যে এই টাইপের। হ্যাঁ, সাপোজ এখানে ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার প্লাস ডি ওয়াই বাই ডিটি এই টাইপের, এটার নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ পার্শিয়াল, তো এই রিলেটেড ইকুয়েশন গুলো সলিউশন করার অর্থ হচ্ছে ওয়াই এর ভ্যালু বের করা। তো এইগুলো এই ওয়াই এর ভ্যালু বের করার জন্য এই আমাদের একটা ম্যাথমেটিক্যাল টেকনিক বা একটা মেথড, এটার নাম আছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এখন যদি এটাকে বলা হয় যে সলিউশন করতে হবে, এটা এমনি ইন জেনারেল সলিউশন করার জন্য অনেক প্রকারের মেথড আছে, অনেক বড় বড় আর কি সেই মেথড গুলো। তো এটা এই ল্যাপ্লাস একজন সায়েন্টিস্ট একটা টেকনিক বের করছেন, ওই টেকনিক দিয়ে এটা সহজে এই ইকুয়েশন সলিউশন করা যায়। তো এরকম আরো অনেক ধরনের ইকুয়েশন থাকতে পারে। এখানে বলা আছে সার্কিট রিলেটেড যত সমস্যা, একটা এক্সাম্পল দেওয়া আছে, সার্কিট রিলেটেড ইকুয়েশন গুলো কিন্তু এই এরকম পার্শিয়াল বা অর্ডিনারি এই টাইপের। তো এইগুলো সলিউশন করার জন্য আমাদের এই রূপান্তর ল্যাপ্লাস রূপান্তর লাগে। তো এই ইকুয়েশন গুলোকে প্রথমে অ্যালজেব্রিক ইকুয়েশনে কনভার্ট করে। হ্যাঁ, অ্যালজেব্রিক ইকুয়েশন মানে ধরেন আমি একটা এক্সাম্পল দিই, y প্লাস 2x ইকুয়াল টু 3, আর একটা আছে 2y প্লাস x ইকুয়াল টু 1। আমাদের একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সাপোজ এরকম ডি স্কয়ার ওয়াই, এটাই দিলাম আর কি, ডি এক্স স্কয়ার ইকুয়াল টু এখানে দিলাম সি স্কয়ার ডি ওয়াই বাই ডিটি। আমাদের এক্স এবং ওয়াই এর মান লাগবে। হ্যাঁ, তো এই যে ল্যাপ্লাস রূপান্তর, এই ল্যাপ্লাস রূপান্তরের
আমরা যদি এই ল্যাপলাস একটা মেশিন হতে পারে, মেশিনের সাথে তুলনা করতে পারি, ওটা যদি এই এই ধরনের ইকুয়েশন গুলো আমরা দিই, তাহলে এই ইকুয়েশনটা সাপোজ এই ইকুয়েশনে কনভার্ট করে দিয়েছি এইটাই। এই দুইটা ইকুয়েশন আমরা সলিউশন করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ আমরা যদি এই এই প্রথমটার সাথে 2 গুণ করে বিয়োগ দিই তাহলে এক্স এর মান পাবো, আবার এক্স এর মান যে কোনো একটাতে বসালে ওয়াই এর মান পাবো। তো এই বড় বড় ইকুয়েশন গুলোকে এরকম অ্যালজেব্রিক ইকুয়েশন বলা হয়। এই ধরনের ইকুয়েশনকে বলা হয় অ্যালজেব্রিক, মানে যেখানে শুধু এক্স ওয়াই জেড এরকম থাকে রিলেটেড। হ্যাঁ, মানে এরকম ডিফারেন্সিয়াল বা ডেরিভেটিভ এই রিলেটেড না, এই সিম্পল সিম্পল যে ইকুয়েশন ওই ইকুয়েশনে কনভার্ট করে যতগুলো জটিল ইকুয়েশন আছে। তো সিম্পল ইকুয়েশন থাকলে এখান থেকে আমরা সহজে বিভিন্ন মেথড, এখানে যদি আরো 3টা 4টা ইকুয়েশন থাকে তাহলে এই যে ইলিমিনেশন মেথড আছে, বা 2টা থাকলে যোগ বিয়োগ গুণ ভাগ করে অপনয়ন বজ্র গুণন পদ্ধতিতে সলিউশন করা যায়। তো ল্যাপলাসের কাজ হচ্ছে এই বড় বড় ইকুয়েশন গুলো এই ছোট এই টাইপের ইকুয়েশনে কনভার্ট। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আর অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে পার্থক্য কি বলেন তো দেখি? পারবেন কেউ একদম বলেন? পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে হচ্ছে আংশিক ভগ্নাংশ মানে আংশিক ডিফারেন্সিয়েট করা হয়। মানে শুধু এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সেক্ষেত্রে আমি এক্স এর টার্মটাই নিব, আর গুলো সব আমার কনস্ট্যান্ট থাকবে। আর অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে হচ্ছে বোথ মানে সবকিছু নিয়ে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে পারি, ওখানে কোনো কনস্ট্যান্ট আপনার থাকে না। মানে গেছে কাছাকাছি, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে ডিফারেনশিয়াল জিনিসটা আছে 2 প্রকার। ডিফারেনশিয়াল মানে পরিবর্তনের হার আর কি, একটার সাথে আরেকটা কি ধরনের পরিবর্তন হয়, চেঞ্জ হয়। এটা আছে 2 প্রকার, একটা আছে অর্ডিনারি, একটা পার্শিয়াল। তো অর্ডিনারিতে ভেরিয়েবলের সংখ্যা থাকে 2টা। হ্যাঁ, একটা স্বাধীন চলক আর একটা পরাধীন চলক অর্ডিনারিতে। যেমন আমরা যদি ইসের কথা চিন্তা করি, আমরা যদি ভেলোসিটির কথা চিন্তা করি, বেগ, অথবা এরকম আছে y ইকুয়াল টু টি আছে একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনকে যদি আমরা ডিফারেনশিয়াল করি তাহলে এটা মূলত ওই যে অর্ডিনারিতেই করা হয়, কারণ এখানে 2টা চলক আছে আর আমরা যদি টি কে টাইম ধরি সময়, তো সময়ের সাপেক্ষে এই যে y ডিসপ্লেসমেন্ট বা সরণের পরিবর্তন, এটা আমরা লিখতে পারি dy বাই ডিটি, এটা ইকুয়াল টু 1। তো এখানে দেখা যাচ্ছে যে ভেরিয়েবলের সংখ্যা 2টা, একটা স্বাধীন একটা পরাধীন। আর ভেরিয়েবলের সংখ্যা যদি 2 এর অধিক থাকে এবং স্বাধীন চলকের সংখ্যা মানে পরাধীন চলকের সংখ্যা একটা হবে আর স্বাধীন চলকের সংখ্যা অধিক। আমরা যদি আয়তনের কথা চিন্তা করি, আয়তন আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে দেখা যাচ্ছে 3টা মোট 4টা ভেরিয়েবল আছে। তো এই একটা বস্তুর আয়তন বের করতে গেলে আমাদের আগে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, উচ্চতা, 3টাই লাগবে। তো আয়তনটা কিসের উপরে নির্ভরশীল? দৈর্ঘ্যের উপরে নির্ভরশীল, প্রস্থের উপরে নির্ভরশীল, উচ্চতার উপরে নির্ভরশীল। তার মানে এক্স ওয়াই জেড এই 3টা স্বাধীন চলক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ভিটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই আয়তন রিলেটেড যদি কোনো ইকুয়েশন থেকে থাকে সেখানে অবশ্যই এক্স ওয়াই জেড থাকবে এবং আরেকটা যে কোনো একটা কনস্ট্যান্ট থাকবে। এরকম যদি এরিয়া বা আয়তন বলা হয়, সাপোজ একটা বর্গক্ষেত্র বা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ এক্স ওয়াই। এখানেও দেখা যাচ্ছে যে 3টা ভেরিয়েবল আছে, 2টা এ আছে। এরিয়া, এরিয়াটা কিসের উপরে নির্ভরশীল? এক্স আর ওয়াই এর উপরে। এক্স এবং ওয়াই এর মান পুট করব, তারপরে আমরা এরিয়ার মান পাবো। তো এই এরিয়া রিলেটেড যদি কোনো ম্যাথ থেকে থাকে সেখানেও এই এটা হবে স্বাধীন চলক, কারণ এটা এক্স এবং ওয়াই এর উপরে নির্ভরশীল। ঠিক আছে, এই রকম আর কি। স্বাধীন চলকের সংখ্যা যদি অধিক থাকে এবং পরাধীন চলকের সংখ্যা একটা হয় এবং তাদের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় যেই ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে, সেটাকে বলবো আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল। তো সেখানে আমরা যেহেতু 2টার পার্থক্য আছে অর্ডিনারি এবং পার্শিয়ালি, তো অর্ডিনারিতে আমরা পরিবর্তনটার যে অপারেটর ডি, এটা সোজা ডি দিয়ে লিখি, আর পার্শিয়ালিকে ডিটা একটু বাঁকা বাঁকা ইয়ে লেখা হয় আর কি, কার্ল ডি বলা হয়, কার্ল। হ্যাঁ, এরকম CURL, কার্ল, অথবা ডেল উচ্চারণ করা হয়, ডেল, DEL, ডেল। এটাই তো আমাদের বাস্তব রিয়েল লাইফে যতগুলো প্রবলেম আছে আর কি, প্রবলেম ফেস করি, বা ইঞ্জিনিয়ারিং এ যতগুলো প্রবলেম ফেস করি সবগুলোই কিন্তু পার্শিয়াল, জটিল জটিল ইকুয়েশন।
আচ্ছা, এবার আমরা দেখি 2 পেজে। আসলে এই যে ল্যাপ্লাস যে ট্রান্সফরমেশনের যে মেশিন বা যে ম্যাথমেটিক্যাল যে টেকনিক, এটা এই যে এই যে দেখা যাচ্ছে এটা এটা কিভাবে আসলো এটা আমাদের এখন জানার দরকার নাই, কারণ এটা ইতিহাস আছে কিভাবে আসলো। আমরা জাস্ট এই মেশিনটা বা এই ম্যাথমেটিক্যাল যে টুল যেটা বলা হয় এইটা সম্পর্কে আমরা অ্যানালাইসিস করবো, না এটা জানবো সূত্রটা। দি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ টি, এটার অর্থ কি যে এফ অফ টি এর ল্যাপ্লাস রূপান্তর, মানে ল্যাপ্লাস একজন সায়েন্টিস্টের নাম, উনি যে রূপান্তরটা, এফ অফ টি যে কোনো একটা ফাংশন হতে পারে, জটিল ফাংশন। তো এইটাকে ডিফাইন করা হয় ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ফাংশন এফ অফ টি এর ল্যাপ্লাস রূপান্তর কে ডিফাইন করা হয়, মানে সংজ্ঞায়িত করা হয় ফর অল রিয়েল নাম্বার। এখানে যে এই টি আছে, টিটা কিন্তু স্বাধীন চলক, আর টি এর মানটা অবশ্যই পজিটিভ হতে হবে, মানে 0 সমান অথবা 0 থেকে বড় হবে, নেগেটিভ হলে সম্ভব না বলে দিচ্ছে। এবং ডিনোটেড বা, এবং এটাকে ডিনোটেড করা হয়, মানে কি সূত্র দিয়ে প্রকাশ করা হয়, সেটা কি এই যে এফ অফ টি, এটা কিন্তু ফাংশন, কিসের ফাংশন? টি এর ফাংশন। এর বাম পাশে আছে এল, এল মানে ল্যাপ্লাস, মানে এফ অফ টি এর ল্যাপ্লাস রূপান্তরটা হবে কি, তো এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কিন্তু ল্যাপ্লাস রূপান্তরের ফরম্যাট। এল থাকবে আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এফ অফ টি, মানে এটা একটা টি এর ফাংশন হতে হবে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এই ফাংশনটাকে এই এটাকে আবার এফ অফ এস দিয়ে লেখা হয়। হ্যাঁ, এই যে আমাদের মেন সূত্রটা আছে এটা, আমাদের এই যে এখানে ইন্টিগ্রাল জড়িত, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফাইনাইট, ইন্টিগ্রেশন 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এখানে এই যে 0 থেকে ইনফাইনাইট এই সীমার মধ্যে যদি এই এখানে দেখেন ডিটি আছে, এর অর্থ আছে এই ফাংশনটা থাকবে, এটাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়, আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ এখানে 0 থেকে 2 আছে, আর এখানে x আছে, এখানে dx আছে। x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি লিখি, x² ভাগ 2, এইভাবে লিখি 0 2। পরের লাইনে করে কি x এর জায়গায় উপরের মানটা বসাই, মাইনাস x এর জায়গায় নিচের মানটা, তাহলে কিন্তু এই x আর থাকে না, ভ্যানিশ হয়ে যায়। তো এখানে যেহেতু টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে লিমিটের যদি টি এর জায়গায় আমরা মানগুলো বসাই, তাহলে টি আর থাকবে না, সব কি থাকবে, যে এস থাকবে, এস সংক্রান্ত যা থাকবে সব এস সংক্রান্ত। তাহলে টোটাল জিনিসটা একটা এস এর একটা ফাংশন রূপে প্রকাশ পাবে, সেটাকে আমরা এই জন্য সংক্ষেপে লিখছি এফ অফ এস। তো আমরা জানবো কি এল এফ অফ টি, এটা টি এর ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এটাকে আবার এফ অফ এস দিয়ে প্রকাশ করা হয়। আর আমাদের মেন সূত্র যে এটা মুখস্থ রাখতে হবে, 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এইটা আমাদের ম্যাথমেটিক্যাল টুল যেটা বলা হয়, গাণিতিক মানে যে ইয়েটা ফরম্যাট, এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফাংশন রূপান্তর করে দেখবো যে সেই ফাংশনটা আসলে কি মান দেয়। প্রথম দিকে ফাংশন গুলো রূপান্তর করব, পরে এই ল্যাপ্লাসের সাহায্যে আমরা ফাংশন গুলোর বা জটিল জটিল ইকুয়েশন গুলো সলিউশন করব। আগে রূপান্তর গুলো লাগবে, যেমন 1, শুধু 1ও কিন্তু একটা ফাংশন হতে পারে। যদি আমরা এরকম ধরি এফ অফ টি ইকুয়াল টু 1, 1 এটার নাম আছে কনস্ট্যান্ট ফাংশন, যে ফাংশনের একটা নির্দিষ্ট মানই থাকে তার নাম আছে কনস্ট্যান্ট ফাংশন। তো এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 দেওয়া আছে, এখন বলা আছে যে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কত, 1 একটা ডিজিট সংখ্যা 1। তো 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা আমরা এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করবো, যে এটার সাহায্যে। এখন এই যে এল সেকেন্ড ব্র্যাকেট 1, এটার সাথে আমরা এটা কম্পেয়ার করব, এটার সাথে এটা কম্পেয়ার করলে এই 1টা আসলে কি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে আছে এফ অফ টি, এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 আছে, তাহলে এফ অফ টি ইকুয়াল টু, হ্যাঁ এফ অফ টি ইকুয়াল টু 1, এফ অফ টি ইকুয়াল টু কি হবে 1 হয়ে গেল। তাহলে হিয়ার ইজ এফ অফ টি ইকুয়াল টু 1। এখন আমরা অরিজিনাল সূত্রটা লিখবো। হ্যাঁ, অরিজিনাল সূত্র কি জানি, যে অরিজিনাল সূত্রটা হচ্ছে এখানে আমরা লিখবো যে উই নো, অতএব লেখাটা ঠিক হয়নি, উই নো আমরা জানি এল এফ অফ টি, যে কোনো একটা ফাংশন এফ অফ টি তার ল্যাপ্লাস রূপান্তর আমরা লিখি এল দিয়ে এবং সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু, জানি সূত্র জানি কি, লোয়ার লিমিট 0 হয়
আর আপার লিমিট ইনফাইনাইট। এর অর্থ টি এর মান অবশ্যই পজিটিভ হতে, পজিটিভ মানে 0 থেকে শুরু হয় অসীম পর্যন্ত, এই জন্য লিমিটটা নেওয়া হয়েছে 0 থেকে ইনফাইনাইট। যেমন আমরা টি কে যদি টাইম দিয়ে কল্পনা করি, টাইম সময় তো কখনো ঋণাত্মক হতে পারে না, পারে? সময় হয় 0 হয় যদি আমরা এখন থেকে স্টার্ট করি, শুরু করি, হয় 0 হয় অথবা 0 থেকে অসীম পর্যন্ত। এই টিটাকে যদি আমরা টাইম ভেরিয়েবল হিসেবে কল্পনা করি, এই জন্য 0 থেকে অসীম পর্যন্ত ধরা হয়েছে। হ্যাঁ, তো এখানে আমরা যে অরিজিনাল সূত্র ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি, তাহলে এই যে এফ অফ টি, এটা এফ অফ টি মানে কত? এই যে 1, তাহলে এফ অফ টি এর পরিবর্তে আমরা কি লাগবো? 1 লাগবো। এখানেও এফ অফ টি এর পরিবর্তে 1 লাগবে, এখানেও এফ অফ টি এর পরিবর্তে 1 লিখছি। তো 1 এর তো কোনো ভ্যালু নাই, তাহলে এটা হবে কি 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এখন এই যে ডিটি আছে আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এর অর্থ এই ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে অন্য সিম্বল গুলো সব কি হয়? কনস্ট্যান্ট হয়, বা ডিফারেন্সিয়াল হোক আর ইন্টিগ্রেশন যেটাই হোক, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন অথবা ডিফারেন্সিয়াল করা হয় অন্য সিম্বল গুলো সব কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে আমরা ইন্টিগ্রেশন জানি ই টু দি পাওয়ার সাপোজ এম এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি হয়? ই এর ইন্টিগ্রেশন ই হয়, ই কে ডিফারেন্সিয়াল করলেও যা হয়, ইন্টিগ্রেশন করলে একই হয়। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মনে রাখবো ভেরিয়েবলের সাথে, যেমন সাপোজ এক্স আছে, এক্স এর সাথে কি আছে? এম। এই এমটা ভাগ হয়ে যাবে, এটা হয়ে যায় ই টু দি পাওয়ার এক্স, সরি ই টু দি পাওয়ার এম এক্স ভাগ এম, কারণ এমটা এখানে কিন্তু কনস্ট্যান্ট, এখানে ইন্টিগ্রেশনটা করা আছে এক্স এর সাপেক্ষে, তাহলে এমটা কনস্ট্যান্ট, সেই এমটা ভাগ হয়ে যাবে। তো এখানে কনস্ট্যান্ট কি? তাহলে এখানে টি এর সাপেক্ষে, এই যে টি এর সাপেক্ষে কিন্তু ইন্টিগ্রেশন করা আছে, তাহলে কনস্ট্যান্ট কি এখানে? মাইনাস এস, মাইনাস এস কিন্তু কনস্ট্যান্ট। তাহলে আমরা প্রথমে করবো কি, এর যে ইন্টিগ্রেশন এর পাওয়ার যা থাকবে ঠিক তাই থাকবে, আর ভাগ হয়ে যাবে কি কনস্ট্যান্টটা, এখানে কনস্ট্যান্ট কি? মাইনাস এস, এই যে মাইনাস এস। এখন মাইনাস এস যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে আমরা মাইনাস এসটা নিয়ে চলে আসলাম, মাইনাস 1/s। তাহলে এই ইন্টিগ্রেশন কমপ্লিট হলে আমরা জানি কি থার্ড ব্র্যাকেট দিতে হয়, আর ডান দিকে এটা লোয়ার লিমিট মানে নিচের মানটা, আর উপরের দিকে ইনফাইনাইট। এরপরের লাইনে আমরা দেখি, এই বুঝতে পারছেন? স্যার এই যে নিচে হচ্ছে মাইনাস এস টা কিভাবে আসে স্যার, ওইটা আরেকবার একটু বলুন স্যার। ও আর ঠিক আছে বলছি। এই নাজমুল, হ্যালো নাজমুল, হ্যালো নাজমুল, 10 রুল। জি স্যার, বলেন স্যার। এই কি অবস্থা? জি স্যার। বুঝতে পারছেন না? এমনিতে জুম অন করে অন্যদিকে মনোযোগ। আলহামদুলিল্লাহ স্যার, বুঝতে কি পারবো স্যার, এই নেটে খুব সমস্যা, আপনার কথা আমি বুঝতে পারতেছি না, কোথায় আছি দেখছেন আপনি? সেটা তো বুঝতে পারছি, কিন্তু আচ্ছা আমি রেকর্ডটা দিয়ে দেবো, ক্লাস রেকর্ডটা দিয়ে দেবো, আপনারা একটু ভালো কোথায় করে আছি মনোযোগ দেখছেন দিবেন। আপনি? হ্যাঁ, কোথায় কোথায় আছেন আপনি? কোন জায়গায় আছি স্যার, একটু দেখেন আপনি, একটু দেখেন। আমি স্যার এই যে বাড়িতে নেট পাচ্ছে না তো, বিলের মাঝখানে আছি স্যার, এই 5 ইঞ্চি ওয়ালের ওপর বসে আছে এই যে স্যার। ও আচ্ছা, দেখেন পড়ে যেন না, ঠিক আছে। এই খালিদ হাসান, হ্যালো। ঠিক আছে। হ্যালো খালিদ হাসান। হ্যাঁ, কি সমস্যা আপনার? কি সমস্যা হচ্ছে কোনো? সমস্যা আছে, অনেকেরই আছে সমস্যা, এখন কিছু করার নাই। আচ্ছা দেখেন, এটা আপনারা কোশ্চেন করবেন, না বুঝতে পারলে কোশ্চেন করবেন, আমি প্রয়োজনে আরেকবার বারবার রিপিট করবো, হ্যাঁ সমস্যা নাই। তো এই যে ইন্টিগ্রেশনের ইয়েগুলো আমাদের একটু মনে রাখতে, একটু দেখে নিন, ঝালাই করে নিন। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স, সাপোজ এখানে মাইনাস দিলাম আর কি, মাইনাস এম এক্স ডিএক্স। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? এটা ইন্টিগ্রেশন করলে এটা ই এর পাওয়ার যা থাকে তাই প্রথমে তাই লিখবো, তাই থাকবে। এবার দেখবো যে এই কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা আছে? এক্স এর সাপেক্ষে। তো এই এর যে পাওয়ার আছে কিন্তু এক্স আছে, এক্স এর সাথে কি আছে? মাইনাস এম, তাহলে এই মাইনাস এমটা হয়ে যাবে কনস্ট্যান্ট। আর আমরা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কনস্ট্যান্টটা মানে ভাগ হয়ে যায়, কনস্ট্যান্ট এক্স এর সাথে যা থাকে সেটা কি ভাগ হয়ে যায়, তাহলে এখানে ভাগ হবে কি? মাইনাস এম। তো এই ইন্টিগ্রেশনে আমরা যদি ওই আগেরটার সাথে কম্পেয়ার করি, এখানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা আছে টি, তাহলে কনস্ট্যান্টটা কি হবে? মাইনাস এস। তাহলে এটার ইন্টিগ্রেশন কমপ্লিট করলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি তো থাকবেই আর কি, এটা
আর ভাগ হয়ে যাবে কি, এই যে মাইনাস এস। সূত্রগুলো আপনারা একটু দেখে নিয়েন, ইন্টিগ্রেশনের সূত্রগুলো দেখে নিয়েন। তো এই যে মাইনাস এস, এই এটা কিন্তু হরে আছে মানে নিচে। তো এটাকে আমরা করছি কি, এই যে থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে আসছি, সমস্যা নাই, থার্ড ব্র্যাকেটের বাইরে আনা যায়। কারণ আমরা এই মাইনাস এস কে কি ধরেছি, কনস্ট্যান্ট ধরেছি। এই ক্ষেত্রে যেহেতু কনস্ট্যান্ট ধরেছি, যে কোনো কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন যে ইয়েটা আছে এর মধ্যে বাইরে রাখা যায়, যে কোনো ভাবে রাখা যায়, সমস্যা নাই। তো আমরা মূলত মানটা বের করবো যে এইটা, মানে এইটা ই টু দি পাওয়ার মাইনাস এস টি 0 থেকে ইনফিনিট। এই আবার বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এবার পরের লাইন দেখেন, ই টু দি পাওয়ার মাইনাস এস টি 0 থেকে ইনফিনিট। তো ইন্টিগ্রেশনে আমরা কি জানি, ইন্টিগ্রেশনে জানি আগে উপরের মানটা বসাতে হয়। এই যে উপরে কি আছে, অসীম, কিন্তু এটা ইনফাইনাইট। তো টি এর পরিবর্তে আমরা কি লিখছি, ইনফাইনাইট। সূত্রের মাইনাস, এবার কি লিখবো, টি এর পরিবর্তে 0। টি এর পরিবর্তে 0 লিখলে 0-র সাথে মাইনাস এস গুণ আছে, তার মানে কি 0। এখন এই যে আমাদের যে কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার মান কি হয়, 1। যে কোনো কিছু বলতে 0 বাদে যে কোনো ডিজিট বা সংখ্যার পাওয়ার যদি 0 হয় বা কোনো ভেরিয়েবল, তার মান কি 1 হয়। পাওয়ার 0 মানে মান 1। এখন এই যে ই এর পাওয়ার কি আছে, মাইনাস এস ইনফাইনাইট, এটার মান আমরা বের করব। ই এর পাওয়ার আছে মাইনাস এস ইনফাইনাইট। ইনফাইনাইট মানে কিন্তু অসীম। এটা আমরা যদি সাগরের সাথে কল্পনা করি, আর এই এসটাকে যদি এক ফোঁটা পানি কল্পনা করি, তাহলে এই এই সাগরের সাথে যদি আমরা এক ফোঁটা পানি গুণ করি, তাহলে সাগরের তো কোনো চেঞ্জ আছে, চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। এই জন্য অসীমের সাথে যাই গুণ করি না কেন, অসীমই হবে। তো এই জন্য এস আর ইনফাইনাইট গুণ করলে মাইনাস ইনফাইনাইটই হয়। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। জি স্যার। আমরা যদি 1 কোটি হিসাব করি, 1 কোটি টাকা যদি হিসাব করি, আর তার সাথে যদি মানে এক কম্পেয়ার করি, যে এক আছে বা সামথিং কিছু একটা আছে, তাহলে এইটার কিন্তু কোনো যায় আসে না। হ্যাঁ, এই ইনফাইনাইট কোনো ম্যাথমেটিক্যাল কোনো ইয়ে না, ওটা জাস্ট একটা প্রকাশ যে এটা অসীম। তো অসীমের সাথে কোনো কিছু গুণ করলে, তো অসীমের উপরে আর কোনো তো ডিফাইন করা যায় না, আর আর কোনো অফিস নাই, সুপার অসীম নাই, যে সুপার অসীম এরকম কিছু নাই। তো অসীমের সাথে যাই গুণ করি সেটা অসীম হয়ে যায়, তো এটা অসীম প্রকাশ করে ইনফাইনাইট। এস এর সাথে ইনফাইনাইট গুণ করলে আসলে ইনফাইনাইটই হয়। এখন কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস হয়, তাহলে এটাকে এইভাবে লেখা যায়, হ্যাঁ, ই টু দি পাওয়ার 1 ভাগ ই টু দি পাওয়ার, যদি এক্স এর পাওয়ার -1 হয় তাহলে এটা এইভাবে লেখা হয় 1 ভাগ এক্স। এক্স এর পাওয়ার যদি -2 হয় তাহলে লেখা হয় 1 ভাগ এক্স স্কয়ার। তাহলে ই এর পাওয়ার আছে মাইনাস ইনফাইনাইট, এটাকে লেখা যায় কি 1 ভাগ ই টু দি পাওয়ার ইনফাইনাইট। ই এর পাওয়ার অসীম, ই এর পাওয়ার অসীম মানে মানটা কিন্তু অসীম। তো এইটা অসীম, ই এর পাওয়ারও অসীম, তাহলে মানটাও অসীম। তো আমরা অসীম এইভাবে লিখতে পারি, ই এর পাওয়ার অসীম মানে এটা এটা কোনো সমস্যা নাই, ই এর পাওয়ার অসীম মানে অসীম আর কি, সেই জিনিসটাই অসীম। তো এটা অসীম দিলাম আর কি। ই এর পাওয়ার অসীম মানে এই যে এই অসীমই হয় মূলত, মানটা অনেক বড়, সেই বড় মানটা এটাই, ওইটাই ঘুরে ফিরে ওইটাই। এখন ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু মান ছোট হয়। আমরা যদি একটা এক্সাম্পল দিই, 1 ভাগ 2 বা 1 ভাগ 10 দিলাম, 1 ভাগ 10, এটার মান কত আসে 0.1। 1 ভাগ 100 0.01, 1 ভাগ 1000 0.001। তো এরকম যত বড় সংখ্যা দিয়ে ভাগ দেব ফলাফল তত ছোট। তো এখন যদি খুব বড় সংখ্যা ইনফাইনাইট দিয়ে ভাগ দিই তাহলে ফলাফল কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এটার মান কি আসলো, এই যে এটার মান 0। তো এটা আমরা মনে রাখবো যে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস অসীম হয় তাহলে তার মান হয় 0। তাহলে 0 - 1। তো এখন আমরা গুণ করে দিই, যে মাইনাস আর এই মাইনাস প্লাস, তাহলে 1 ভাগ এস। তাহলে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি আসলো, 1 ভাগ এস, যেখানে এস কমপ্লেক্সও হতে পারে, রিয়েলও হতে পারে। রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার পড়ছেন আপনারা, এক্স প্লাস আই ওয়াই, এই টাইপের যে কোনো নাম্বারকে কমপ্লেক্স নাম্বার বলা হয়। তো এস কমপ্লেক্স হতে পারে, রিয়েলও হতে পারে। তাহলে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1 ভাগ এস, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে সূত্র, প্লাস সামনের যদি কোনো অঙ্কে এগুলো লাগে আর কি, এটা মুখস্থ রাখতে হবে।
স্যার আপনি ক্লাস রেকর্ডটা দিয়ে দিবেন না? হ্যাঁ দিয়ে দেবো, ক্লাস শেষে দিয়ে দেবো। আচ্ছা এই শোনেন, আজকে এই পর্যন্তই থাক। এই সূত্র এইটা আপনার একটা মুখস্থ করবেন, এই যে এইটা, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। আর যদি পারেন আপনারা টুকটাক দু একটা অঙ্ক দেখতে পারেন। হ্যাঁ, প্রথম ক্লাস তো আজকে। আবার কবে ক্লাস আছে আপনাদের সাথে? কালকে 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 আছে। 4টার দিকে না? জি 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 4 থেকে। 4:30। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে প্রতি সেমিস্টারে তো আমাদের এই যে পড়াগুলা সেমিস্টারের পরে দেন, যদি আগে দেন। আর আমাদের হচ্ছে এই শেষে যে অ্যাসাইনমেন্ট করতে দেয়া হয়, এই কাজটা একটু আমাদের স্যার এবার আগে দেবেন, কারণ আচ্ছা সবাই আমি শেষে ওই দেয় আমার স্যার, আমাদের খুব কষ্ট হয়। ফাইল করা আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, ওই গুগল ড্রাইভে আচ্ছা একটা স্যার, লিংক দিয়ে দিচ্ছি, আপনারা একটু আপলোড ইয়ে দিয়ে দিন, ডাউনলোড দিয়ে আচ্ছা দিন। ঠিক ঠিক আছে স্যার। ওকে স্যার, আচ্ছা ইয়ে ধন্যবাদ। করেন, ওই সবাই যে কোনো একজন স্ক্রিনশট দিয়ে আমার ওই সে দিয়ে দিন। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে আজকের এই আর সবার রোল নম্বর তো দেওয়া আছে না সাইডে? ভার্সিটি বন্ধ তো, ওই যে অ্যাটেন্ডেন্স ইয়ে ইয়ে করা হয় না, প্রিন্ট করা হয় না। হ্যাঁ, এই জন্য তো সবার রোল নম্বরটা খালিদ হাসান, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, দিয়েছেন স্ক্রিনশট দিয়েছেন? জি স্যার দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে।